This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রততে আপনাদের স্বাগত। অবশেষে 2025-এ বাজেট অর্থাৎ রাজ্য বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো বিধানসভাতে, এবং তার পাশাপাশি অনেকে বলছেন 2026-এর আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। অনেকে বলছেন যে এরপর যা থাকবে তা থাকবে শুধুমাত্র ইস্তাহারে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিক থেকে এই বাজেট, তার কারণ তার একটা রাজনৈতিক তাৎপর্য আছে, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট থেকে শাসক কিভাবে এগোবে, আগামী মাসগুলো কিভাবে তারা নির্বাচনের জন্য তৈরি হবে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে। আবার অন্যদিকে একটা কথা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে এই বাজেট পেশের সঙ্গে সঙ্গেই এই রাজ্যে যদিও সেরকম বিরোধিতা নেই, কিন্তু এ রাজ্যে শুরু হয়ে গেল তোড়জোড়। অর্থাৎ শাসক এবং বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা তাদের শিবির গোছাবে, ঠিক একইভাবে অপর দুটি বিরোধী দল অর্থাৎ কংগ্রেস, বাম এবং অন্যান্য দল অবশ্যই এসইউসিআই, আইএসএফ প্রত্যেকেই তৈরি হবে বিধানসভা নির্বাচনের জন্য। সুতরাং এই বাজেট একদিকে যেমন তার অর্থনৈতিক তাৎপর্য আছে, যদি থেকে থাকে তাহলে সেটা কি সে নিয়ে যেমন আলোচনা করব, তেমন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাজেট কতটা রাজনৈতিক সে বিষয়েও আমরা আলোচনা করব। আমরা আজকে বাংলা জানতে চাইতে কি নিয়ে আলোচনা করব একবার দেখে নিই। আমরা বাংলা জানতে চাইতে অবশ্যই আজকে আমরা আলোচনা করব, চুলচেরা বিচার করব রাজ্য বাজেটের। এই পূর্ণাঙ্গ বাজেট কি ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের প্রাপ্তি কি, নাকি পুরোটাই রাজনীতি? প্রশ্ন এক। প্রশ্ন দুই, অবশ্যই এই বাজেটকে কেন্দ্র করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে গঙ্গাসাগর সেতু, আশাকর্মীদের স্মার্টফোন, এতে কি ভিজবে চিড়ে, নাকি ঘাটাল মাস্টার প্ল্যান শুধুমাত্র দেবকে তৃণমূল কংগ্রেস ধরে রাখার জন্য করলো? গঙ্গাসাগর সেতুর মধ্য দিয়ে কি হিন্দু ভাবাবেগ এবং পর্যটন সত্যি বৃদ্ধি পাবে? প্রশ্ন তিন, 4% ডিএ বৃদ্ধিতে খুশি হবেন রাজকর্মচারীরা? পোস্টাল ভোটে তার প্রতিফলন পড়বে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এবং প্রশ্ন চার, বাজেট নয়, আসল খেলা হবে ইস্তাহারে, অর্থাৎ বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের বরাদ্দ বাড়েনি সেগুলো সব থাকবে ইস্তাহারে। এ নিয়ে আমাদের আলোচনা হবে। আমাদের সঙ্গে বিশিষ্টজনরা রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ কিঞ্জল ঘোষ রয়েছেন স্টুডিওতে। কিঞ্জলদা, আপনাকে স্বাগত। বাংলা জানতে চায় আর+ নিউজের স্টুডিওতে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, তরুণ জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। আপনাকেও স্বাগত আর+ নিউজে। আমরা এক ঝলকে দেখে নেব এই বাজেট। আজকে বিধানসভায় বাজেট নিয়ে একেবারে সাজো সাজো রব ছিল। আমি নিজেও অন্যান্য সতীর্থদের সঙ্গে আমি ছিলাম, এবং বিধানসভা বাজেটের মধ্য দিয়ে বিরোধীদের সেই বিরোধিতাও চোখে পড়েনি, আবার শাসকের সেই বাজেট নিয়ে আনন্দও চোখে পড়েনি। সত্যি কথা বলতে গেলে আমার মনে হয়েছে যে একটা আনুষ্ঠানিক একটা ঘটনা ঘটলো, ম্যারাপ বাঁধা হয়েছে, সাদা নীল ম্যারাপ বাঁধা হয়েছে ফুটপাতে বিধানসভার সামনে, অজস্র গাড়ি। যখন বাম আমলে বাজেটের দিনে এত গাড়ি দেখিনি, এখন সবারই গাড়ি, বুঝতে পাচ্ছেন। একটা যানজটেরও সৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, সেটা স্বাভাবিক। এত গাড়ি যদি বিভিন্ন জায়গা থেকে আসে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনপ্রতিনিধি, প্রত্যেকের একটা গাড়ি নয়, 2-3টে করে গাড়ি, বুঝতেই পাচ্ছেন। বাংলায় এখন রাজনীতিটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অপরদিকে একটা বিরাট সময় ধরে বাজেটের পর প্রেস কনফারেন্স করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অন্যদিকে ওয়াকআউট করে বেরিয়ে যায়, এবং সেখানে বিভিন্ন স্লোগান ছিল। ভারতীয় জনতা পার্টি তারাই বিরোধী, তারা বেরিয়ে গিয়ে বলেন উত্তরবঙ্গ এবং এই গোটা বাজেটকে নস্যাৎ করতে করতে তারা বেরিয়ে যান, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রাখেন বিধানসভার গেটে। একমাত্র একজনই পড়েছিল, বামের কেউ নেই। কংগ্রেসের যিনি ছিলেন তিনি নড়বড়ে হয়ে চলে গেছেন, আপনারা সবাই জানেন, বায়রন বিশ্বাস। একজনই ছিলেন, তার নাম আইএসএফের নওশাদ সিদ্দিকী।
তরুণ নওশাদ সিদ্দিকী একা একা নিজের হাতে বাজেট তুললেন, ভালোভাবে বাজেটটা পড়লেন, দেখলেন, কিন্তু একা তিনি আর কি করবেন। সুতরাং সব মিলিয়ে যে বাজেট নিয়ে যে একটা রমরমা ছিল একদা, এই বাজেট কীরকম হলো সেটা তো আমরা আলোচনা করব, কিন্তু বাজেট নিয়ে শাসক, বিরোধী, অন্যান্য রাজনৈতিক দল, আইএসএফ, কাউকেই আমরা দেখলাম না রাজনৈতিকভাবে খুব তেতে রয়েছে। কীরকম সব কিছু যেন মিয়ে গিয়েছে। সুতরাং এক নজর আমাদের দেখে নিতে হবে এই বাজেটে সত্যি কি এমন কোনো উপাদান আছে যা রাজনীতিকে, যা রাজ্যবাসীকে অথবা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে। একবার দেখে নেব। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর বাজেট ভাষণ সরাসরি প্রদর্শিত হলেও না, এবছর সেই ব্যবস্থা ছিল না। ফলে সরাসরি বাজেট ভাষণ থেকে বঞ্চিতই থাকলো রাজ্যের সাধারণ মানুষ। নজর রাখা যাক এবার রাজ্যের বাজেটের উল্লেখ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পঞ্চায়েত দফতরের জন্য বরাদ্দ 44,140 কোটি টাকা। গতবারের রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবছর ঘোষিত হলো 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। ফলে 14% থেকে বেড়ে মহার্ঘ ভাতা হলো 18%। আগামী 1 এপ্রিল থেকে নতুন এই হার কার্যকর হবে। তবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক রয়েই যাচ্ছে। বর্তমানে 53% হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ফলে এখনো ফারাক 35%। বাজেট ভাষণ চলাকালীনই এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ত্যাগ করেন তারা। বেকারদের চাকরি চাই স্লোগান দিতে থাকেন তারা। বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাহিড়ী, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। প্রত্যাশা থাকলেও বাজেটে বরাদ্দ বাড়ানো হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তবে বিভিন্ন সামাজিক প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট পেশের পরেই চন্দ্রিমা ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের লোকেরা অন্য জায়গায় কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়, তাই কর্মসংস্থান তৈরি এই বাজেটের প্রধান লক্ষ্য। প্রচুর কর্মসূচি, আমরা আরো কর্মসংস্থান করতে চাই, কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই, আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না। কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন, নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। দুই হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এইরকম মনে রাখবেন, এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি।
আগামী বছর বিধানসভা ভোট, ফলে পূর্ণাঙ্গ বাজেট করার আর সুযোগ থাকবে না। ভোটের আগে পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। অন্তর্বর্তী বাজেট হলেও সেই বাজেটেই এখন নজর থাকবে। কে বলতে পারে সেই বাজেটেই হয়তো লুকিয়ে রয়েছে আস্তিনের তাস। এই বরাদ্দ নিয়ে ইতিমধ্যেই কিন্তু তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেকারদের চাকরি, বেকারদের কর্মসংস্থানের বিষয়ে এক কুচো এই বাজেটে বরাদ্দ করা হয়নি, এমনটাও তিনি অভিযোগ করেছেন। এবং আগামী সময় এই বাজেট নিয়ে একাধিক আলোচনা রয়েছে। শাসকের এই বাজেট বিরোধীরা কতটা শাসককে চেপে ধরতে পারে এই বাজেট প্রসঙ্গে, সেটাও কিন্তু দেখার রয়েছে। বিধানসভা থেকে কৃষ্ণেন্দু মজুমদার, পার্থ চক্রবর্তী, সঞ্জু সুর এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। অবশ্যই এবার আমরা পর্যালোচনায় চলে যাব। আমি প্রথমেই অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক কিঞ্জল ঘোষের কাছে চলে যাব। এক কথায় কি মনে হচ্ছে এই বাজেট কোন মুখে, কোন অভিমুখটা কোন দিকে? সত্যি কি এ রাজ্যে কর্মসংস্থান হবে? সত্যি কি এই বাজেটের ফলে রাজ্য কর্মচারী যারা রয়েছেন তাদের সুবিধা হবে, তারা খুশি হবেন? 4% ডিএ বেড়েছে। এই বাজেটের ফলে কোথাও কি পর্যটনকে আমরা টানতে পারবো? মানে আমি বলতে চাইছি গঙ্গাসাগরের যে সেতু হয়েছে, সেই সেতু হবে প্রস্তাবিত যে সেতু, তার ফলে ধর্মীয় কারণেই মানুষ আসবেন, গঙ্গাসাগরে যাবেন। কোথাও কি মনে হচ্ছে যে এই বাজেটটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে? এই বাজেটের আগে আমরা যে আগের দিন এসে আলোচনা করলাম ওই বিজিবিএস নিয়ে, মানে দুটোই কিন্তু তোমায় পরিপূরক হিসেবে দেখতে হবে। এই বাজেটটার মধ্যে এমপ্লয়মেন্টের কিন্তু কোনো রকম কোনো কথা ডিরেক্টলি বলা নেই, কিন্তু বিজিবিএস এর সময় বলা হয়েছিল যে এখানে এত ইনভেস্টমেন্ট হবে এবং এত এমপ্লয়মেন্ট হবে। আমার মনে হয় যে সচেতনভাবেই উনি ওটাকে আর বাজেটের মধ্যে রাখেননি, যেহেতু আগে উনি ওটাকে বলে দিয়েছেন প্রথমত। দ্বিতীয়ত দেখো, যে কোনো রাজ্যেই, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই 5 বছর ক্ষমতায় থাকে তো সরকার, এর মধ্যে 3 বছর একটা ঠিকঠাক বাজেট হয়, আর 2টো বাজেট তোমার হচ্ছে ভোটমুখী বাজেট, লোকসভা আর সেই রাজ্যের বিধানসভার জন্য, বা যখন একসঙ্গে হয় যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটা। সামনের বছর আমার যতদূর এখনো মনে হচ্ছে যে সামনের বছরের ভোটটা খুব ক্রুশিয়াল পশ্চিমবঙ্গের জন্য। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহের জুটির যে একটা সেটব্যাক হয়েছিল, ওরা কিন্তু দিল্লি এবং রাজস্থান দুটোতেই কামব্যাক করে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। হরিয়ানা, সরি রাজস্থান না, হরিয়ানা, মহারাষ্ট্র আছে, সেটা তো আগে থেকেই একটা ছিল। এবং সেই বেরিয়ে আসার মানে এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল একটা চ্যালেঞ্জ পেতে পারে এখন, যদি না আবার অন্য কোনো রকম একটা ইকুয়েশন তৈরি হয়, সেটিং যদি না হয় কিছু, মানে কোনো রকম নিজেদের মধ্যে একটা ব্যবস্থা তৈরি না হয়। এবং সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছর ধরে রাজনীতি করছেন, তার রাজনীতি অনেকদিনই করছেন, ভোটের রাজনীতি করছেন, এবং উনি জানেন মানুষের পালসটা খুব ভালো বোঝেন উনি। তার জন্য বাজেটটা যে খুব একটা কাজের, মানে বাজেট দিয়ে যে ভোট টানা যাবে না, সেটা উনি ভালো দিলেও ভোট টানা যাবে না, খারাপ দিলেও। ওনার ভোটের জন্য আলাদা আলাদা অস্ত্র শস্ত্র, আলাদা আলাদা তার ইস্তেহার, আলাদা আলাদা তার কথাবার্তা, সব আলাদা। এখানে উনি যদি অনেক কিছু দিয়ে দিতেন, সেটা 26 সালের ভোটে গিয়ে হয়তো নাও পড়তে পারতো তার এফেক্টটা। আমি যতদূর, মানে এই যে তুমি একটা কথা বললে, এর পরে হচ্ছে ইস্তেহার। আমার নিজের ধারণা ইস্তেহারের আগেও একটা উনি ডিক্লারেশন দেবেন, কারণ ভোট সামনের বছর, বাজেটটা কিন্তু বাজেট হবে না, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হবে। ভোট অ্যান্ড অ্যাকাউন্টে কিন্তু উনি কোনো রকম কোনো লক্ষ্মী ভাণ্ডার বলো, কন্যাশ্রী বলো, বা অন্য কোনো নতুনভাবে নিয়ে এসে কিছু বলবেন না। পুজোর পরে আমার যেটা, উনি এখন এরপরে কনসেন্ট্রেট করবেন ওই দলীয় স্তরে সাংগঠনিক কিছু শাফলিং এবং প্রশাসনিক স্তরে শাফলিং। এরপরে
ভোটের জন্য পুজোর পর থেকে আমার মনে হয় উনি প্রকৃত যে হাতে রেখে দিলেন, এই বাজেটে যেগুলো বললেন না সেগুলো বলতে থাকবেন। এই বাজেটটাকে তুমি যদি ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে দেখো, এই বাজেটটার মধ্যে শুধু বলা আছে এটা হবে সেটা হবে। তোমাকে আমি বলি, তুমি নিশ্চয়ই জানো এই ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা উনি দিয়েছেন। 2011 সালে যে ডিপিআরটা স্যাংশন হয় তার কত টাকা ডিপিআর স্যাংশন হয়েছিল জানো তো? 2000 কোটি টাকা। 2011 সালে যেটা 2000 কোটি টাকা ছিল, 2025 সালে এসে কি সেটা 500 কোটি টাকা কিছু হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। 1। 2 নম্বর হচ্ছে এই যে নদী কেন্দ্রিক একটা প্রকল্প উনি নিয়ে এসছেন, কি নদী বন্ধন না সামথিং নাম দিয়েছেন উনি। এখন এটা পরিষ্কার নয় এটা কি, দুরকম বক্তব্য থাকতে পারে। একটা হচ্ছে শুনলাম আমি যেটা মানে কেউই ক্লিয়ার নয় যতক্ষণ না আরও ভালো করে আসছে, যে কেন্দ্রীয় সরকারের যে ওই যে নদীগুলোর ইন্টারকানেক্টিভিটি যেটা, সেটার সঙ্গে এটার কোনো যোগ থাকবে কি না, এবং যদি থাকে তাহলে সেটা একটা পার্ট। আবার কেউ কেউ বলছেন যে না, এটা শুধুমাত্র যেখানে নদী অববাহিকা অঞ্চল বা নদীর আশেপাশে যে সমস্ত নদী কেন্দ্রিক জীবিকা যাদের, তাদের সামাজিক উন্নয়নের জন্য এই প্রকল্পটা। এখন শুধুমাত্র তাদের সামাজিক উন্নয়নের জন্য ইন জেনারেল ওনার অনেক কিছু প্রকল্প আছে, শুধু ওনাদের জন্য কেন করতে যাবেন? এটা এই জায়গাগুলো অত্যন্ত ধোঁয়া। মানে আমি টার্মিনোলজিক্যালি নদী বন্ধন অমুক খুব সুন্দর শুনতে লাগলো হয়তো, কিন্তু এটা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই বাজেট কতটা প্রভাব ফেলবে আমি খুব সন্দিহান। সেন্ট্রাল বাজেটের ক্ষেত্রেও যেটা একই রকমভাবে এই যে 12.5 লাখ টাকা অবধি যে তোমার ট্যাক্সটা রয়েছে, এটা যে কতটুকু ইকোনমির জন্য কতটুকু সত্যি সত্যি কাজে লাগবে তুমি জানো। তুমি অনেকদিন, তোমার বাবাও বিদগ্ধ অর্থনীতিবিদ ছিলেন, তুমি ওনার সঙ্গে থেকেছো। 3.5 থেকে 4 কোটি ট্যাক্স পেয়ার, আগে ছিল 7.5 লক্ষ টাকার ছাড়, সেটা হয়েছে 12.5 লাখ টাকার ছাড়। যারা সাধারণভাবে ধরো হাওড়া শিয়ালদা থেকে মানে চারদিক থেকে এসে কলকাতায় কাজ করছেন, তাদের কতটুকু, তারা সারা বছরে 2 লাখ টাকাও রোজগার করতে পারেন না, হয়তো 15,000 10,000 টাকা মাসে, তাদের জন্য সেটা না। তো এই যে দুটো বাজেট দেখে আমার মনে হয় না যে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা বেশি মানুষ এটাকে নিয়ে আলোচনা করে ভোটের দিকে যাবে। অবশ্যই আমি আসছি, প্রাথমিকভাবে প্রতিক্রিয়া সবার নিয়ে নিচ্ছি। আমি এবার জ্যোতি চ্যাটার্জির কাছে চলে যাব। জ্যোতি, প্রাথমিকভাবে প্রতিক্রিয়া কি? প্রথমে আমি স্মরণ করব যে আমাদের এই পশ্চিমবাংলার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এবং তারপরে আমি আমার কিছু বক্তব্য রাখবো। যে দেখুন, এই যে বাজেটটা নিয়ে আমরা যে এই যে প্যানেল করছি এবং আপনি যে প্যানেলে অংশগ্রহণ করছেন, আমি তো এই বাজেটকে বেসিক্যালি কোনোভাবেই এর কোনো সিগনিফিকেন্স আমি দেখতে পাচ্ছি না ঋতুদা। তার কারণ দেখুন, গঙ্গাসাগর যে ব্রিজটার কথা বলা হলো, এই সেম ব্রিজের কথা আপনার লাস্ট ইয়ারে বলা হয়েছিল, একইভাবে গঙ্গাসাগর সেতুর কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছিল। আমি জাস্ট একটা আমি ইন্টারাপ্ট করছি, গঙ্গাসাগর সেতু করব বললেই হবে না। এখানে সুন্দরবনের ওপর অত বড় কংক্রিটের স্ট্রাকচার করতে গেলে সারা অনেক জায়গা থেকে তার ক্লিয়ারেন্স লাগবে। আমার ইচ্ছে থাকলেই যে আমি ওটাকে করতে পারবো এমন নয় কিন্তু ব্যাপারটা। না, এবার আমি বলছি, বিষয়টা হচ্ছে যে করতে পারবো কি পারবো না, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কোশ্চেনটা হচ্ছে, যখন আপনি লাস্ট ইয়ার বাজেটে একই রকমভাবে অ্যালোকেশন করেছিলেন, ব্রিজের তো বিন্দুমাত্র কাজ এগোয়নি, বরঞ্চ যে টাকাটা আপনি অ্যালটমেন্ট করেছিলেন লাস্ট ইয়ারে, সেই টাকাটার 1 টাকাও খরচা হয়নি। আবার সেম ভাবে আপনি এবার বাজেটটা করলেন। একই জিনিস হচ্ছে আরামবাগ বর্ধমান সেতু যেটা বলা হচ্ছে, একই জিনিস। আপনি ডানলপ থেকে টবিন রোড যে ব্রিজটার কথা বলা হচ্ছে, একইভাবে এখনো পর্যন্ত একটা ইটও পড়েনি। তার মানে লাস্ট ইয়ারে তাহলে দেওয়ার কি প্রয়োজনীয়তা ছিল? প্রত্যেকবার ঋতুদা একই রকমভাবে এইরকম বাজেট হবে, আমরা ডিসকাশন করব, খুব সুন্দর লাগবে দেখতে, যে গঙ্গাসাগরে একটা ব্রিজ তৈরি হবে, আরামবাগ বর্ধমান ব্রিজ তৈরি হবে, খুব শুনতে ভালো লাগে। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে তার ক্লারিফিকেশন শুনতেও খুব ভালো লাগে। বাংলার মানুষকে বোকা বানানোর একটা বড় কৌশল, যে আমি প্রেস কনফারেন্স করলাম, করে আমি বলে দিলাম যে গঙ্গাসাগর মেলা আমাদের একটা ইমোশন, ফলে আমি এত টাকা অ্যালটমেন্ট করলাম। ইন্টারেস্টিংলি লাস্ট ইয়ারে যে অ্যালটমেন্ট করেছিলেন সেই অ্যালটমেন্ট এবছরও সেম অ্যালটমেন্ট, কিন্তু কোনো কাজ এগোয়নি।
দুই হচ্ছে লাস্ট বছরে যে বাজেটটা হয়েছিল ওখানে বলা ছিল 5 লক্ষ আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করব। এইবার যখন বাজেট হয়, ঋতদা আপনার বাড়িতে যদি কোনো বাজেট হয়, মানে বাজেট মানে ইন দ্য সেন্স আমরা কত টাকা ইনকাম করলাম, কত টাকা খরচ হলো, লাস্ট বছরে যে আমাদের যে টোটাল হিসাবটা, যে আমার কতটুকু প্রোগ্রেস হলো, সেটা তো আমার এই বাজেটে থাকবে। লাস্ট বাজেটে যেটা আপনি বলেছিলেন 5 লক্ষ চাকরি দেব, সেটা কতদূর পর্যন্ত দিতে পেরেছেন তার কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাজেটটা আপনি দেখবেন এমএসএমই যে সেক্টর, মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যে সেক্টর, তার জন্য বরাদ্দ 1200 সামথিং কোটি টাকা, কিন্তু মাদ্রাসা এডুকেশনের জন্য বরাদ্দ হচ্ছে আপনার প্রায় 5600 কোটি টাকা, প্রায় 5 গুণ 6 গুণ। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আপনার বরাদ্দ কত কোটি টাকা? 800 কোটি টাকা মাত্র। আপনি ভাবুন দাদা, আপনি একজন বরিষ্ঠ জার্নালিস্ট, আপনি একবার ভাবুন উত্তরবঙ্গে এতগুলো বোর্ড তৈরি করেছেন উনি, গোর্খা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জনজাতি, 29খানা জনজাতিকে নিয়ে বোর্ড, তার জন্য মাত্র 800 কোটি টাকা উন্নয়নের জন্য, আর সেখানে মাদ্রাসা এডুকেশনের জন্য আপনার 5600 কোটি টাকা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই বিষয়ে চলে যাব সরাসরি কাজী মাসুম আক্তারের কাছে, এবং আমি অবশ্যই একবার দেখে নেব যে মাদ্রাসার ক্ষেত্রে এবং সংখ্যালঘু বিষয়ক যে পরিমাণ বরাদ্দ করা হয়েছে একবার আমরা দেখে নেব। অবশ্যই বাজেটে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট, বিধানসভায় মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যে বাজেট করেছেন, সে বাজেটে যদি দেখেন সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, এবং এই অংশটা 74 নম্বর পাতায় রয়েছে। 74, 75, 76 পাতায় খুব পরিষ্কারভাবে লেখা আছে, এবং সেই বিষয়েই প্রশ্ন তুলছেন ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। এবং যেভাবে লেখা রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা দক্ষতা বৃদ্ধি ও সুস্থায়ী জীবনযাত্রা অর্জনের স্বার্থে এই বিভাগে বিভিন্ন উদ্যোগ সফল রূপায়ণের মাধ্যমে সার্বিক বৃদ্ধির জন্য সচেষ্ট। এটি গভর্নেন্সের মাধ্যমে কার্যকরী এবং স্বচ্ছ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে। খুব গুরুত্বপূর্ণ এই বাক্যটি, যে এখানে স্বচ্ছ পরিষেবা, অর্থাৎ পরিষেবার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, এই কথা কিন্তু দাবি করা হয়েছে। এবং এই দপ্তরে খুব পরিষ্কারভাবে বিভিন্ন শিক্ষাক্রমের কথা বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, এমনকি এই অর্থবর্ষে 109 জন পিএইচডি ছাত্রছাত্রী সহ 1939 জন নতুন ছাত্রছাত্রী নথিভুক্ত হয়েছেন, এবং 35টি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে, সেটি খুব স্পষ্টভাবে লেখা রয়েছে। আমি একবার সরাসরি চলে যাব বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষারত্ন, পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের কাছে। মাসুমদা, যে প্রশ্নটা জ্যোতি তুলেছে, যে প্রশ্নটা তুলনা করে তুলছে, একদিকে মাদ্রাসা, অন্যদিকে উত্তরবঙ্গ, সেক্ষেত্রে কোথাও কি যে প্রশ্নটা তুলছে এই প্রশ্নটা সমীচীন? কারণ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ, এতে তো আপনার ব্যক্তিগতভাবে আপনি যেভাবে দেখেন শিক্ষাব্রতী মানুষ হিসেবে, কোথাও তাহলে সংখ্যালঘু শিক্ষার একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। আচ্ছা, প্রথমত বলে রাখি, সবচেয়ে নির্বুদ্ধিতা যেটা গোটা রাজ্যব্যাপী একটা আলোচনা হচ্ছে যে মাদ্রাসা ইকুয়াল টু মুসলমানদের শিক্ষা। গোটা পশ্চিমবঙ্গে মুসলমান ছেলেমেয়েরা 10 থেকে 15% মাদ্রাসা পড়াশোনা করে, বাকি 80 থেকে 85% সাধারণ শিক্ষাঙ্গনে, সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। অর্থাৎ মাদ্রাসার উন্নয়নের সাথে মুসলমানদের উন্নয়নের তেমন কোনো সম্পর্ক নেই। কথা ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, আলিয়া বিশ্ববিদ্যালয় একটা ধ্বংসপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, ফসিল হতে চলেছে, টোটাল ইনডিসিপ্লিন, টাকা তছনছ, লুটপাট। কেন্দ্র সরকার ওই ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য 105 কোটি টাকা দিয়েছিল, সেই টাকা লণ্ডভণ্ড হয়েছে। মিস্টার আলী তৎকালীন ভিসি ছিলেন, তিনি একটা আটকাতে গিয়েছিলেন, তাই তাকে মেরে পিটি বের করে দেওয়া হয়েছে। খবর আমার কাছে আছে, লুটপাট হয়। সংখ্যালঘুদের জন্য মাদ্রাসার জন্য টাকা কত বরাদ্দ, জ্যোতিবাবু হয়তো একটু ভাবছেন এখানে বরাদ্দ নেই, ওখানে বরাদ্দ কেন? আসলে কাজে লাগে তো, হিতে লাগে তো, এইটা হলো প্রশ্ন। আমি জানি ওটা হিতে লাগে না। যদি হিতেই লাগতো তাহলে মুসলমানদের অঞ্চলগুলোতে, মাদ্রাসাগুলোতে পরিকাঠামোগুলো ভালো হতো।
আপনি খোঁজিয়ে দেখুন ধুকছে। ক্লিয়ার? আমি আসল আলোচনা আসি। আচ্ছা, আপনারা যে এতক্ষণ ধরে আলোচনা করছেন, খুব ভালো করে এটা দেখেছেন কি যে এবারে 2025-26 অর্থবর্ষে বাজেটে ঋণ বাবদ নেওয়ার প্রস্তাব হয়েছে ক টাকা? ঋণ কেন্দ্র সরকার থেকে 81,972.33 কোটি টাকা। ক্লিয়ার? অর্থাৎ যে পরিমাণ খরচা তার চেয়ে বরঞ্চ বেশি পরিমাণ ঋণ হবে, অর্থাৎ বাংলা আরো ঋণের আবর্তে নিমজ্জিত হবে। বাংলার উন্নয়ন পয়েন্ট আসুন। শুভেন্দু অধিকারী স্বাভাবিক কারণে বিরোধী কথা বলবে। যেমন কেন্দ্র সরকার যখন বাজেট পাস করলো, সকলে অনেকেই বলছিল ভালো বাজেট, ওই 12 লক্ষ টাকা মতো কর ছাড়, শুনতে নিশ্চয়ই ভালো। জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের মতো ওষুধগুলোর উপর শুল্ক ছাড়, নিশ্চয়ই ভালো। কেন্দ্র সরকার বা অন্যান্য অনেক লোক ভালো বলেছে, রাজ্য বলেছে খারাপ খারাপ খারাপ। আবার রাজ্য যে বাজেট করবে বিরোধী বিজেপি বা অন্যরা খারাপ খারাপ খারাপ। নর্মাল নিরপেক্ষ কি বলছে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুভেন্দু অধিকারী বলছে 2 কোটি 12 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা। 2 কোটি 12 লক্ষ বেকার রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই। 2021 সালে মাননীয় বলেছিলেন 1.5 কোটি লোক, 1.5 কোটি বেকারকে তারা কর্মসংস্থানে স্বাবলম্বী করার বন্দোবস্ত করবে। ক্লিয়ার? স্যার, একটা মনে আছে তো আপনার ওই যে নেতাজি ইন্ডোরে চাকরি দেবার নাম করে যেটা আমি জানি, আমি পয়েন্টে যাচ্ছি। 2021 সালে এইটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, কত? প্রায় 1.5 কোটি বেকারকে স্বাবলম্বী করার প্রস্তাব 5 বছরের মধ্যে। 5 বছর চলে গেছে, এবারের যে বাজেট ঘোষণা হয়েছে তাতে স্বাবলম্বী করার কোনো গল্প নেই। কি গল্প আছে? দারিদ্র সীমার উপরে তোলার জন্য 32 লক্ষ লোকের ব্যবস্থা করা হয়েছে, দারিদ্র সীমার উপরে। আর অর্ধেক ওই দারিদ্র সীমার নিচে থাকা লোকদেরকে দারিদ্র সীমার ঊর্ধ্বে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে যত দারিদ্র সীমার নিচে ছিল তার অর্ধেক লোককে নাকি দারিদ্র সীমার উপরে তোলা হয়েছে। কি করে তোলা হয়েছে? তাদের কি সচ্ছলতা দেওয়া হয়েছে? খুব পয়েন্টে যান। তাদেরকে না 94টা ওই প্রকল্প দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট কটা প্রকল্প? 94টা প্রকল্প। বড্ডজোর ঋতপদবাবুরা বলতে পারে, দিদি 94টা প্রকল্প আছে, আর 6টা বাড়িয়ে দিয়ে সেঞ্চুরিটা করে দিন। এইটাও তোকে বলতে পারে, সেঞ্চুরি করে দিন। এই 94টা প্রকল্পে কি আছে? ওই ভাতা আছে, কিছু শ্রী আছে, কিছু ভান্ডার আছে। ওগুলো দিয়ে স্বচ্ছলতা আসে না, দারিদ্র সীমার উপরে ওঠা যায়। বাংলার ভোটাররা মনে হয় ওটাই চায়, সরকার ওটাই মানে, ওটাই খাটে। এটা হচ্ছে লজ্জা বাংলার। মানে বাংলার লোক কি চায়? ওই যে প্রকল্পগুলোর আশীর্বাদ, তাতে শুধু দারিদ্র সীমার নিচে থেকে একটু উপরে উঠলাম। এটা কি রাজ্যের মান উন্নয়ন? এটা কি স্বাবলম্বী হওয়ার জায়গা? এটা কি সচ্ছলতা? প্রশ্নটা এই জায়গা। আমি বলি লক্ষ্মীর ভান্ডার এবারে কিন্তু দেয়নি, এটা বুঝতে হবে কেন দেয়নি। না, ঠিক করেছে, ভোটমুখী বাজেট। কেন দেবে? লোকের স্মৃতিশক্তি বড্ড দুর্বল, এখন দেবে কেন? ফালতু সব কথাবার্তা। দিদির অনেক বুদ্ধি। দিদি ঠিক ভোটের আগে সবাইকে ডাকবে, মহিলাদেরকে বিশাল সবাই ডাকবে। লক্ষ্মীর ভান্ডার সব পেয়েছো তো ঠিকঠাক? হ্যাঁ দিদি। কত বাড়াবো বলো? ভোটের আগে বলবে। কত? 500 না 1000? প্রতি মাসে কত বাড়াবো? ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই সময় জনমোহিনী মনোমোহিনী ভোট মহিলাদের থেকে নেবার সময় এখন যদি ঘোষণা করে, লোক নিয়ে ভুলে যাবে, অত খেয়াল লাগবে না। ঠিক টাটকা টাটকা রসগোল্লা খাইয়ে দেওয়ার মতো গরম গরম রসগোল্লা ভোটের আগে খাইয়ে দেবে। হ্যাঁ, এখানে আমি আসছি। আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীদের জন্য একটা সুখবর, মোবাইলের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, অর্থাৎ 200 কোটি টাকা স্মার্টফোন কেনা হবে। এটাই বলি ঋতুপদবাবু, আপনি অত্যন্ত স্মার্ট একজন, মানে সঞ্চালক শুধু না, একজন বড় সাংবাদিক, আপনি খুব ভালো জানেন। এটা কিরকম চালাকি বলুন তো? প্রথমত উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের জন্য স্মার্টফোন, টাকাটা যাচ্ছে, ফোন যাচ্ছে না, কিন্তু অ্যাকাউন্টে ফোন যায় না, টাকা যায়। আর আমি জানি, শিক্ষকতা করি, আমি জানি, আমি প্রশাসন চালাই, শিক্ষা প্রশাসন জানি, ওরা একটা জাল বিল দেখিয়ে দেয়, ওটা ক্যাশ টাকা 10,000 টাকা ঢুকিয়ে দেওয়া হয়। তোরা ইয়াং তরুণ সঙ্গে থাক, ক্লাবকে দিয়ে দেবো, পুজোকে দিয়ে, ইয়াংদের কথা শুনুন, ক্লাবকে দিয়ে দেবো, পুজোকে দিয়ে দেবো, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দিয়ে দেবো। ঠিক তেমনই আশাকর্মীদের বেতন কম, কিন্তু দেওয়া হচ্ছে স্মার্টফোন। খোঁজ নিয়ে দেখুন, 50 থেকে 60% আশাকর্মী ফোন আছে, স্মার্টফোন আছে।
এখন ভিখারিদের হাতে ফোন আছে, ওদের হাতে ফোন থাকবে না? তাহলে টাকা দিচ্ছে কেন? ওটা আসলে ওই দান খয়রাতি যেটা লোক ভালো চোখে নেয় না, তার বদলে ক্যাশ টাকা ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, 200 কোটি। ক্লিয়ার? আপনি আরো ভালো বলতে পারবেন, আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা তারা সংখ্যায় তো বিরাট, তাদের তো বোধহয় দীর্ঘদিনের স্মার্টফোনের একটা দাবি ছিল, কারণ নিজের ফোনে কাজ করতে হয়। আবার অন্যদিকে এটাও ঠিক কথা, তারা যে বেতন পায় সে বেতন কি যথেষ্ট? অনেক কম, অনেক জায়গায় যথেষ্ট পরিমাণ বেতন কম, তার তালিকা দিলে মাথা খারাপ হয়ে যাবে। আপনি মনে করেন কি বলুন তো, পশ্চিমবঙ্গবাসী মনে এমনটাই চায় যে দরিদ্র সীমার উপরে থাকবো। খুব পয়েন্টে যান আপনি, কিন্তু আমি যে কথা আগে বলেছি, সচ্ছল হওয়ার কোনো গল্প নেই। আমি আপনাকে এক এক করে বলি, লক্ষ্মীর ভান্ডারের কথা যেটা বললাম। সেকেন্ড হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে, ওই দিকে বড় বড় জিনিস তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই জগন্নাথ মন্দিরের জন্য তার টাকা লাগবে না, 250 কোটি টাকা হয়ে গেছে ভোট। শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে মোল্লারা ঢুকতে পারে না, এই জগন্নাথ মন্দিরটা কালচার লাভ, এখানে মোল্লারা ঢুকতে পারবে আশা করি। ওই গঙ্গাসাগরটা করে দিয়েছে না, কত 500 না কত দিয়েছে না, গঙ্গাসাগরটা মোটামুটি ব্রিজটা করে দেবে আর কি, নির্বিঘ্নে যাবে। ওই শরণার্থী, তীর্থযাত্রী ইত্যাদি সব যাবে, খাওয়ার পরে ভোটটা হবে। আমার প্রশ্ন হচ্ছে, ভোটের জন্য যে উদগ্র চেষ্টা, তারই প্রতিফলন এই বাজেট। উন্নয়নের কোথাও গল্প নেই, উন্নয়নের কোনো দিশা নেই। আর হচ্ছে 4% দিকে ঘেউ ঘেউ বলেনি, 53% কেন্দ্রে, রাজ্যের 18%। আমি এটা কথা কানে কানে বলি, আপনি দর্শকদের উদ্দেশ্যে কানে কানে, জোরে হয়ে যাচ্ছে না, কানে কানে বলি, বেশি ঘাবড়াবেন না। 4% দিয়েছে ঠিক ভোটের একটু আগে। এরা বড্ড ঘেউ ঘেউ করে, জানেন তো, ভুলে যায় বড্ড, খেয়াল রাখে না, অকৃতজ্ঞতা, স্মৃতিশক্তি বড্ড দুর্বল। ওই সময় পে কমিশনটা হয়তো, আমি আশা করছি, আশায় মরেছে আশা। এই যারা কাঁদছেন আজকে না, আজকে যারা কান্নার সমারোহ করছেন গোটা পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সরকারি কর্মী এবং শিক্ষক। কিন্তু আমি এখানে একটা কথা বলি না, আমি এখানে একটা কথা বলি, আমি এখানে একটা কথা বলি দাদা, আমি এখানে এই যে কান্নার কথা বললেন, আমি বিধানসভাতে তো দাঁড়িয়েছিলাম, প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন। বিধানসভার যারা বিভিন্ন কর্মচারী, তাদের মধ্যে কিছু কর্মচারী, আমি বলবো না সবাই, তারা সবুজ আবির খেললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছেন তখন তারা জয়ধ্বনি দিচ্ছেন। ওই যে ছবিটা দেখুন, ওই পেট সাংবাদিক বলে একটা কথা আছে না, পেট কর্মী, পেট সাংবাদিক, পেট কথা শুনতে পেট তৈরি করা আছে, রক্তচক্ষু দেখিয়ে দেওয়া আছে, তোর একটু আবির খেল, আবিরটা কিনে রেখে দেওয়া যায়। যদি 2% দিত, যদি 2% দিত, তারপরেও কিন্তু আবির খেলতো, হ্যাঁ আবিরটা খেলবে, আবিরটা কেনা ছিল অ্যাডভান্স, না দিলেও খেলতো। ক্লিয়ার? আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমার যেন গোটা রাজ্যের শিক্ষক এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগী ইত্যাদির কাছে একটা বার্তা, ভোটের রাজনীতি, ভোটের সময় এদের লাগে। অরবিন্দ কেজরিওয়াল যে ধূলিসাৎ হয়ে গেল, মধ্যবিত্ত শিক্ষিত লোক, চাকরিজীবী লোকদের ভোটে, এটা পশ্চিমবঙ্গ সরকার হলো জানে। ভোটের জাস্ট আগে একটু ভালো পরিমাণ ডিএ অথবা পে কমিশনের গল্প নিশ্চয়ই দেবে বলে আমার তীব্র প্রত্যাশা। দিদি জানেন, তাই তিনি মানেন, ভোট রাজনীতি কিভাবে করতে হয় সবার আগে তিনি জানেন। আচ্ছা, ফলে এই প্রসঙ্গ থেকে যাচ্ছে, তাই 4%। এখন বেশি দিয়ে দিলে স্মৃতিশক্তি কম, ভুলে যাবে লোকে, তাই 6% দিতে পারত। দিদির সাথে আমি অনুমান করতে পারি, দিদিকে তার মাইন্ডসেটটা পড়তে পারি আমি, 6% দিতেই পারতো, দেবে না। আগামী বছর জানুয়ারি মাসে 10% একসাথে দিতে পারে, অথবা পে কমিশন ঘোষণা করে দিতে পারে। তৈরি থাকুন, ধন্যবাদ। আমরা এক নজরে দেখে নেব, ভোটের কথা বলা হচ্ছে, ভোটের রাজনীতির কথা বলা হচ্ছে, ভোটারদের নিয়ে কি বলছেন ভুতুরে ভোটার এবং বিহারি ভোটার, কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার দেখে নেব, তারপরে এই বিষয়ে আলোচনায় ঢুকবো। ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন, আপনাদের তো কন্ট্রোল করে, আপনাদের মিডিয়াকে খুলতে দেয়, সকালবেলায় বলে দেয় এটা যাবে এটা যাবে না। মহাকুম্ভ নিয়েও তো আপনারা সত্যি কথাটা কেউ বললেন না। আগে জিজ্ঞেস করেন निर्मला देवी, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list
You are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the Bhuture Rajnoitik Doler Kaj. I am not mentioning the Rajnoitik Dol name. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, তার কারণ আমাদের নিশ্চয়ই স্মৃতিতে আছেন যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় সংসদে তিনি ঝড় তুলেছিলেন, এমনকি স্পিকারের সামনে কাগজও ছুঁড়ে ফেলেছিলেন। তখনও কিন্তু বিষয় ছিল এই জাল ভোট, ভোটার এবং অনুপ্রবেশ। তবে সেই অনুপ্রবেশটা সেই সময় তার অভিযোগ ছিল বাংলাদেশের দিকে, এবার অভিযোগ বিহারের দিকে। কি বলবেন? ওই তো যেটা প্রথমেই শুরু করলাম, আপনার মাদ্রাসা এডুকেশনের জন্য 5600 কোটি টাকা তোষণ রাজনীতি। উনি তো বললেন যে একটু আগে যে, কিন্তু এটাও তো ঠিক নয় যে বিহার থেকে ভুতুরে ভোটার নিয়ে এসে ভোট দেওয়ানো। আমি বলছি তো BLA 2 তো ওনার আছে। BLA 2 বলে একটা জিনিস হয়, বুথ লেভেল এজেন্ট। এই যে জাগলারি করে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তো লাভ নেই ঋতুদা। কিন্তু কোথাও কি বিহার থেকে ভোট আসছে? কে বারণ করছে আপনাকে ধরতে? ইউ আর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য স্টেট, আপনি ধরুন না। এই বাংলার ভোটে জিতে এসে এটাও তো আমরা দেখেছি যে লুইস জেনেরো ফেলিরো বাঙালি শ্রেষ্ঠ সন্তান, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঋতব্রতদা আপনার ভোটে জিতে আসা MLA-রা লুইস জেনেরো ফেলিরো বলে একজন বাঙালি শ্রেষ্ঠ সন্তান, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়। তো সুতরাং এই যে বাঙালি বাংলা যে বলছে না, এগুলো বেসিক্যালি হচ্ছে যখন ওই ভোট রাজনীতি যখন আসে তখন লুইস জেনেরো ফেলিরোর কথা মনে আসে। ভাওতাবাজি বেসিক্যালি ওনার এই কথাগুলো বেসিক্যালি 2021 সালে এই বাঙালি অস্মিতা নিয়ে দেখিয়ে উনি টু সাম এক্সটেন্ট সফল হয়েছিলেন। কিন্তু বাংলার মানুষ তারপরে বুঝতে পেরেছে যে বাঙালি অস্মিতা নয়, ওনার কাছে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভোটে জেতা, এবং সেটা কিভাবে, রোহিঙ্গা হোক বা হচ্ছে আপনার জেহাদি মৌলবাদী হোক, তাদের সাহায্য নিয়ে যেভাবে হোক যেন তেন প্রকারণে আমাকে ইলেকশনে জিততে হবে। যদি এখানে আমাকে একটা প্রশ্নই করতে হচ্ছে, বিশেষ করে এই মুহূর্তে রাজ্যের যে অবস্থা, সেই তো বিরোধিতা দেখা যাচ্ছে না। তবে কোথাও যেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অবশ্যই পরাজিত সাংসদ অর্জুন সিং তিনি একটা বিরোধিতা করছেন। এটা অনেকেই জানেন যে সেখানে বিভিন্ন বিধায়ক সাংসদের সঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং একটা লড়াই দিচ্ছে বলে অনেকে বলছেন। আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না। কোথাও কি গোটা রাজ্যে যেহেতু আর কোথাও সেই বিরোধিতা দিচ্ছে না, যেখানে পেশি শক্তি, বাহুবল এবং যেখানে মারের বদলে মার চলছে, সেই জন্যে কি কোথাও আপনার মনে হচ্ছে যে এখানে যেহেতু একমাত্র ভারতীয় জনতা পার্টির একটা চাঞ্চল্যকর খবর আমরা পাই, আমি বলছি না সমর্থন করি, কখনোই প্রাণঘাতী, প্রাণহানি, মারপিট, পেশি শক্তি আমরা সমর্থন করি না, কিন্তু কোথাও তো একটা চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায়শই উঠে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, কোথাও কি সেই দিকেই কি নিশানা? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেখুন, এই আপনি যে বললেন যে বিজেপির কোথাও সেরকমভাবে দেখা যাচ্ছে না, ঋতুদা আপনি বলুন বাংলার যে পলিটিক্স, বাংলার পলিটিক্সটা যে লেভেলে নিয়ে গেছে, আপনি বলুন বুথ লেভেলে। বাংলার পলিটিক্স মানে ধরুন আমাদের তো একটা পরম্পরা আছে, কংগ্রেস আমলে কংগ্রেসের যারা মাসলম্যান বা পেশি শক্তি যারা করতেন তারা বুথ জ্যাম করতেন, ছাপ্পা দিতেন এবং ভোটারদের ঘাট ধরে বার করে দিতেন। জ্যোতি বসু স্বয়ং হেরেছিলেন।
পরবর্তীকালে সিপিএম এর গুন্ডারা একই কাজ করেছেন বিভিন্ন জায়গায়, কেশপুর থেকে বিভিন্ন জায়গায় মৃতরা এসে ভোট দিয়ে গেছেন। এখন তৃণমূল আমলেও এই একই ঘটনা ঘটে, এটা আমাদের বাংলার পরম্পরা। এবং আপনি যদি এখানে আমাকে আঘাত করেন, আমি বলবো সুভাষ চক্রবর্তীর কথা, তিনি সল্টলেকের একটি নির্বাচনে বলেছিলেন যে এটা আমাদের পরম্পরা। সেই পরম্পরাতে কোথাও আপনারা তো পেরে উঠছেন না, তার কারণ ভারতীয় জনতা পার্টিতে অর্জুন সিং ছাড়া বাদবাকি কেউ তো সেইভাবে একেবারে চোখ রেখে লড়াইটা করছে না। সেই জন্যই তো গোটা বিরোধিতাটা খুব থিতিয়ে পড়েছে। আচ্ছা আপনি বলুন, আমি বলুন। সেটা হচ্ছে 2011 সালের পর আমরা তিনটে বিরোধী দলনেতাকে পেয়েছি। সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, আপনার শুভেন্দু অধিকারী, আমাদের বিজেপির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে আব্দুল মান্নান, এবং হচ্ছে সিপিএম এর তরফ থেকে আপনার হচ্ছে সূর্যকান্ত মিশ্র। আপনি বলুন, মানে আমি অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন আমি ভুলে যান সবকিছু, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন যে এই প্রোঅ্যাক্টিভ বিরোধী দলনেতা, এটা বিধানসভার ভিতরে বাইরে এই অ্যাক্টিভিটিস আপনি কোন বিরোধী দলনেতাকে দেখেছেন? আমি দুজনকে কোনোভাবে অসম্মান করছি না, অসম্মান করব না তার জায়গায়, কিন্তু আমি তার পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে বলছি। ভারতীয় জনতা পার্টি যেভাবে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় মানুষের পাশে, কোন ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি ছিল না? কিন্তু এটাও তো ঠিক ঋতদা, যেটা হচ্ছে যে আমরা এই বাংলায় প্রায় 156 জন বিজেপি কর্মীকে হারিয়েছি। আমরা তাদের মা বা তাদের স্ত্রী, তাদের সামনে গিয়ে আমরা মুখ পর্যন্ত দেখাতে পারি না, এই জন্য যে তারা কিন্তু এই বাংলার গণতন্ত্র রক্ষার জন্য তারা কিন্তু জীবনটা দিয়েছে। এই বাংলার পরম্পরার কথা আপনি একটু আগে বলছিলেন, এই বাংলার পরম্পরা তো এটাও আমরা দেখেছি। যদি আপনি সায়েন্স সিটি থেকে যে রাস্তাটা আপনার মালঞ্চল দিকে যাচ্ছে, মটকপুকুর, দু সাইডে দেখবেন শহীদ ফলক। এই শহীদ ফলক তো আমরা দেখেছি ধূপ, গীতা আর হচ্ছে থান কাপড়ের অদ্ভুত সহাবস্থান। আমরা দেখেছি যে যেভাবে একটা সদ্য আপনার বিধবা স্ত্রী তার স্বামীর জন্য ভালো কথা বলছেন, কিন্তু আপনি কি একবার অস্বীকার করতে পারেন 2009 থেকে 2011 আমি সাংবাদিক হিসেবে নিজে দেখেছি, ধরুন নবান্নের অভিযান, আমি তো মেধা পাটেকারকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল নন্দীগ্রাম সিঙ্গুরে, কিভাবে পৌঁছেছিল, এগুলো তো আমরা সাক্ষী। আমরা নবান্নতে কেন দেখব যে নবান্ন দখলের জন্য বড় রাস্তা ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাচ্ছে, আরো তো অনেক পথ ছিল এদিক ওদিক। এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা তো কোথাও নেই, এটা মনে হচ্ছে না। দেখুন আমি আপনাকে একটা সোজা কথা বলছি, আমি সমর্থন করি না। বিধানসভায় কি হয়েছিল 2011 আগে আমরা সবাই জানি, সিঙ্গুর থেকে ফিরে এসে কি হয়েছিল, এবং বিধানসভায় রণংদেহী মূর্তি ধারণ করেছিলেন। এবং এটা আপনাদের এখন নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংও জানেন, ছবিতে সবাই আছেন ওখানে। সেই দিন বাংলার মানুষ বুঝে গেল যে এক মস্তানকে সরাতে আরেক মস্তান এসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি বলছিলাম মস্তানি সমর্থনযোগ্য, কিন্তু বিরোধিতা কি সত্যি হচ্ছে? বিরোধিতাটা কি হচ্ছে? কটা লালবাজার ঘেরাও হয়েছে, কটা নবান্ন ঘেরাও হয়েছে। হুমায়ুন কবিরের মতো এই রকম বক্তব্যের পর 60 জন ছেলে পাওয়া গেল না ভারতীয় জনতা পার্টির, যেখানে তার বাড়ির সামনে গিয়ে শুধু বসে পড়বে যে আপনি এরকম মন্তব্য করলেন। আমি উত্তরটা দিচ্ছি, দেখুন আমাদের লড়াইটা কিন্তু এই জায়গাটাই। কি জায়গা? 60টা ছেলে, আমি আপনাকে বলছি যে এত টাকা, এত ইলেকশন ফান্ডে টাকা এসছে, ইলেকশন বন্ডে টাকা এসছে। দিচ্ছি যে বাংলা আপনার বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট থেকে তৈরি হয়েছিল, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জিরা তৈরি করেছিলেন যে বাংলা, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি, আপনার জনসংঘেরও প্রতিষ্ঠাতা। সুতরাং ভারতীয় জনতা পার্টি কিন্তু আজকে সারা ভারতবর্ষ শাসন করছে। এই জায়গা দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর দায়বদ্ধতা কিন্তু বিজেপির। এবার এই জায়গায় আসি আপনার কোশ্চেনের উত্তরে। দেখুন স্বাধীনতা পরবর্তী যে বাংলা, সেই বাংলায় যেভাবে পার্টি সোসাইটি এস্টাবলিশড হয়েছিল, যেভাবে খুন রাজনীতি দিয়ে বাংলাটাকে পরিচয় করানো হয়, এই জায়গা থেকে বেরোনোর জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই। এবং আমি এখানেই জিজ্ঞেস করছি, আমি কিন্তু এই 50 থেকে 60 জন বঙ্গ যুবক তাদের মারামারি করতে বলছি না, আমি উত্তরটা দিচ্ছি দাদা। আপনি যদি মনে করেন, বা আমরা অনেকে এক্সপেকটেশন যে বাংলাতে এইটাই করতে হবে, বোম বন্দুক করতেই হবে, আমি না, অনেকের একটা ধারণা রয়েছে ঋতদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা অল্টারনেটিভ রাজনীতির কথা বলছি, মানে অহিংস গান্ধীবাদী অল্টারনেটিভ রাজনীতি।
অর্থাৎ যে রাজনীতিতে আমরা দিল্লিতে গিয়ে আজকে নির্বাচনে গিয়ে দেখতে পাচ্ছি যে দিল্লির নির্বাচন হয়ে গেল একটা বিন্দুমাত্র রক্তপাত কিন্তু দেখতে পাইনি, শুধুমাত্র একটা ভোটের লাইনে দেখলাম। এটা তো বাংলার পরম্পরা। না, আমি এই পরম্পরাটাকে ভাঙার জন্যই হচ্ছে আমাদের বিজেপির রাজনীতি, এটা থেকে আমরা বেরোতে চাই। এবার আমি বলছি যে ধরুন আপনি এটা যদি থিসিস হয়, যদি আপনার বক্তব্য যদি থিসিস হয়, এবার আমি যদি এটাকে অ্যান্টিথিসিস হিসেবে ইউজ করি আর নতুন একটা যদি সিনথেসিস হয়, আবার পুনরায় সেই থিসিসটাই ফিরে আসবে। আমরা থিসিস এবং অ্যান্টিথিসিস থেকে বেরিয়ে এসে নতুন একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম বললেন, আমরা কিন্তু বাংলা মানুষকে সুন্দর বললেন জ্যোতি, আপনি খুব সুন্দর বললেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি তো বলছি না যে হুমায়ুন কবির তাকে কোনোভাবে আঘাত করতে, আমার বক্তব্য হচ্ছে শান্তিপ্রিয় রাজনৈতিক একটা কর্মসূচি 50 থেকে 60 জন ছেলে বা আপনাদের কর্মীরা গিয়ে চুপ করে বসে থাকলে যে এটা কি চলছে, একটা মৌন একটা প্রতিবাদ। আর মুশকিলটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা মুশকিল হয়, ধরুন এটা তো অস্বীকার করার জায়গা নেই, যদি আপনার মতো এত সুদর্শন এরকম তরুণ বিজেপিতে, বঙ্গ বিজেপিতে নেতা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে অবশ্যই বুদ্ধিদীপ্ত কথা, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস বলছেন, মানে অসাধারণ ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্যটা হচ্ছে, ধরুন যারা কাউন্সিলরও হওয়ার যোগ্যতা নেই তাদের তো আমরা সিকিউরিটি দেখছি, কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দেওয়া হচ্ছে। এইভাবে তো দলে আমরা তো দেখেছি কিভাবে আপনারা প্লেনে করে নিয়ে এলেন এবং ভোটের পর তারা কি করে ট্রেনে করে কালীঘাটের দিকে চলে গেল। তা এইভাবে একটা দল, ভারতের সবচেয়ে, ভারতবর্ষ না সারা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, সেখানে হুমায়ুন কবির, এটা অন্য কোনো দেশ, আমি কিন্তু আমি প্রতিবেশী দেশে বলছি না, সংখ্যাগরিষ্ঠর কাউকে বলছে এর কোনো প্রতিবাদ, আমি কিন্তু বলছি না সহিংস প্রতিবাদ, আমি বলছি না উস্কানিমূলক কোনো কথা, একটা রাজনৈতিক এত বড় একটা ছয় দিয়েছিল বল, সেই বলটা মারতে পারলেন না আপনাদের এতগুলো ব্যাটসম্যান বড় বড়। আমি বলছি দাদা, ফার্স্ট অফ অল হচ্ছে যে কালকে আমি আপনাকে একটা আপডেট দিই, আপডেটটা হচ্ছে বিল্ল গ্রাম পঞ্চায়েত আপনার নাকাশিপাড়াতে, সেখানে গোপালপুর বলে একটা জায়গা আছে, সেই গোপালপুর গ্রামে একটা মানে সাইনবোর্ড দেওয়া হয়েছে যে এই গ্রামে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, নিচে সৌজন্যে মসজিদ কমিটি, অর্থাৎ ইনডাইরেক্টলি এইগুলো আলাদা। আমি রাজনৈতিক বলছি যে শরিয়ত আইন এখানে চালু হয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে বিজেপির এখানে রোলটা কি? না না, আমি এটা ছেড়ে দিলাম, আমি এই এর ভেতরেই যাচ্ছি না, কারা করেছেন কি করেছেন, না না কারা করেছে না, আমরা যাচ্ছি না। বিজেপির রোলটা কি আজকে বিজেপির জন্য, সেইখানে প্রতিবাদ করার জন্য আজকে সেই সাইনবোর্ডটা কিন্তু খুলতে বাধ্য হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলছি, তাহলে না না আপনার কথাই ধরে নিচ্ছি, আপনার কথাই ধরে নিচ্ছি, একটা গ্রাম, যে গ্রামটা অনেকেই আমরা জানি না, অবশ্যই সেই গ্রামের মানুষরা নাগরিক জানি না, সেই গ্রামে সাইনবোর্ড খোলার জন্য ভারতবর্ষ নয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল প্রচেষ্টা করলো, কিন্তু হুমায়ুন কবিরের কথাতে একটাও আন্দোলন, লাগাতার আন্দোলন করা গেল না। তাহলে কি এটাই আপনাদের ভারতবর্ষের মসনদে সিংহাসন রাখতে, এই রাজ্যে যেহেতু তৃণমূলের থেকে বেশি ভালো কংগ্রেস এবং বামেদের বা সিপিএমকে ঝাঁটিয়ে কেউ বিদায় করতে পারবে না, সেই জন্যেই কি তৃণমূল কংগ্রেসকে রেখে দেওয়ার জন্য তাদের এমএলএ বলেছেন আপনারা চুপ করে আছেন, অথচ অখ্যাতনামা গ্রামে কিছু মানুষ কি একটা সাইনবোর্ড লাগিয়েছে সেটা খোলার জন্য আন্দোলন? না দাদা, আমি আপনাকে বলছি, আমাদের মানে সেটিংটা এত তীব্র, আমাদের এই যে ন্যারেটিভটা যেটা ক্রিয়েট করা হচ্ছে যে সেটিং সেটিং সেটিং, এই ক্রিয়েট না, এখানে তো আমরা দেখতে পাচ্ছি, যদি দেখতে পাচ্ছি মানুষ তো বোকা নয়, দেখতে পারসেপশন আর রিয়ালিটি দুটো আলাদা হয়। আমি দূর থেকে দেখলাম একটা লাঠি, সেটাকে আমার সাপ মনে হতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা লাঠি। এবার আপনি যদি দিল্লিতে চলে যান, দিল্লিতে গেলে আম আদমি পার্টি বলে কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম, আবার বিজেপি বলে কংগ্রেস হচ্ছে আম আদমি পার্টির বি টিম, এই বি টিম সি টিম এটা চলতে থাকে। কিন্তু জ্যোতি আমি বলছি না, জ্যোতি আমি আপনাকে জিজ্ঞেস করছি, এইবার এই পলিটিক্সটা বেঙ্গলেও আছে। বেঙ্গলে যখন কংগ্রেস এখানে ছিল, এই যে সেটিং ছিল মানে সিপিএম এর সঙ্গে কংগ্রেস ছিল ওখানে, আমি আপনাকে বলছি সেটিং তত্ত্ব দেখি, আপনি দেখবেন ছিল বাইরেটা সবুজ ছিল ভেতরটা লাল, এস্টাবলিশ যদি আমি স্টক করতে পারি, লস কিন্তু হয় আপনার হচ্ছে ন্যাশনাল পার্টি, বিকজ ন্যাশনাল পার্টির পক্ষে ওটাকে কমব্যাট করা পসিবল হয় না। এবার আমি জানি যদি আপনি যেহেতু একজন বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত তরুণ, আমি আপনাকে এই লোকটা সংবরণ করতে পারছি না, বাংলার মানুষও জানতে চায় যে এখন যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় চলে আসে, তাহলে আপনিও জানেন যে ক্ষমতায় চলে এসে কংগ্রেসের ক্ষেত্রে যা হয়েছে, সিপিএম এর ক্ষেত্রে যা হয়েছে,
এখনের শাসকের ক্ষেত্রেও তাই হবে। সেক্ষেত্রে দ্বিতীয় জায়গায় কে আসবে? দ্বিতীয় জায়গায় অবশ্যই সেখানে বাম এবং কংগ্রেস আসবে। যে বামেরা ভয়ঙ্কর কথা বলে, ধর্ম আর রাজনীতির বিরোধিতা করে, এই বামেরা অনেকে বলেন হিন্দু বাঙালিদের ক্ষতি করে দিয়েছে পশ্চিম বাংলায়, এই বামেরা আপনাদের মতাদর্শগতভাবে শত্রু। অন্যদিকে কংগ্রেস হচ্ছে গোটা ভারতবর্ষের সাংগঠনিক শত্রু। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে আসবে বাম কংগ্রেস, যেটা ভারতীয় জনতা পার্টির তার থেকে অনেক ভালো। দ্বিতীয় থেকে প্রথম স্থানে তৃণমূলকে রাখা, এই নীতিটা দরকার ভারতবর্ষের মসনদকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের এই ক্যালকুলেশনটা নেই। আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে যে বাংলা থেকে আমাদের পার্টির স্রষ্টা সেই বাংলা থেকে পার্টিটার জন্ম দিয়েছিলেন। এই বাংলা তৈরি হয়েছিল একটা ধর্মীয় বিভাজনের মাধ্যমে, যেখানে লাখ লাখ হিন্দু বাঙালির রক্ত মিশে আছে ওই রেড ক্লিফ লাইনে। আমাদের কাছে সেটা হচ্ছে প্রায়োরিটি। না, আমি ওইটাই জিজ্ঞেস করছি। প্রায়োরিটি নয় হুমায়ুন কবিরের ব্যাপারে হুমায়ুন কবিরের ব্যাপারে আমাদের 50টা ছেলে না, আমাদের দুটো বলছি আমি। মুশকিলটা কি হচ্ছে আমাদের বিরোধী রাজনীতিতে? মুশকিলটা হচ্ছে সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা সমা তিনি যখন আন্দোলন করতেন, সেটা চমকাইতলা হতে পারে, সেটা নন্দীগ্রাম হতে পারে, সিঙ্গুর হতে পারে, সেটা ডুয়ার্সের গভীর জঙ্গলের গা ঘেঁষা অখ্যাত গ্রাম হতে পারেন, তিনি কখনো ভাবতেন না সেখানে কটা হোটেল আছে, গাড়িগুলো কোথায় থাকবে, কোনো ভালো হোটেল থেকে খাবার আসবে, কোথায় রাত্রে থাকবো। তিনি আন্দোলনটা করতেন। আমাদের রাজ্যে বিরোধীরা 100-0 কম পাচ্ছেন এবং একের পর এক বড় বড় সুযোগগুলো হারাচ্ছেন। কি বলবেন এই ইস্যু নিয়ে? বিরোধী দলনেতা কিন্তু একাধিকবার বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, এই ইস্যু নিয়ে রানী রাসমণিতে আমাদের একটা বিরাট বড় মানে প্রোগ্রামও হয়েছিল এবং সমগ্র হিন্দু সমাজ সেখানে একত্রিত হয়েছিল। হয়তো সেটা আমি জিজ্ঞেস করছি আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা অবভিয়াসলি হয়েছে, কিন্তু হয়তো আপনাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। তার কারণ না, আপনাদের এক্সপেকটেশন এই কারণে বেশি যে আপনারাও চান যে বাংলা থেকে অপশাসনের মুক্তি, আপনারাও চান যে হিন্দু বাঙালি মুক্তি পাক, যে কারণের জন্য হয়তো বিজেপি মাসুমদা, আমাদের সময় একেবারে শেষ, কিন্তু একটু আপনাকে আমি বাজেট থেকে আসলে সরে গেছি, তার বাজেটের বাইরে গিয়ে তাহলে বলি এখন আলোচনা। বাজেট যাবো আর কি। আমার মনে হয় কি জানেন তো, আমি ভুল বলছি, আমি যেটা বলছি এটা ভুল বলছি, কিন্তু মনে হয় বিজেপির কাছে তেমন ইস্যু নেই। বিজেপিকে লভ্যাংশ পাইয়ে দেওয়ার দায়িত্ব, লাভ পাইয়ে দেওয়ার দায়িত্ব কেউ কেউ নিয়েছে। একদা নিয়েছিলেন মাননীয় নিজে, দুধের গাই বলে, ওটা যদি না বলতো কি হতো, ইস্যু পেত না। দুধের গাই ভালো হয়েছে। তারপর রসালামটা ধরতে পারেনি, দিদি কিন্তু রসালাম বলেছিল, এটা কিন্তু আমি ধরেছি, আর কেউ ধরেনি, এটা ভাইরাল হয়নি। যেমন তিলোত্তমাটা ভাইরাল হয়েছে আর নিউ টাউনটা ভাইরাল হয়নি, এরকম টাইপের। আর বিজেপিকে একটু সাহায্য করে দেওয়া, হিন্দু রাষ্ট্র গঠনে কিন্তু এটা খুব দরকার। যে যে কাজগুলো কে করেছে, সিদ্দিকুল্লাহ করেছে, ববি হাকিম করেছে, দুটো হুমায়ুন কবির করেছে, একটা তহসিদ্দি করেছে, আরও অনেক ছোট বড় মেচো নেতা, এই এখানকার সাব্বির, ল কলেজে সাব্বির, ওখানে আলাউদ্দিন, হরিণঘাটা, এরা সবাই মিলে যে কাজগুলো করে মুসলমানদের কোনো কিচ্ছু কল্যাণ নেই, মুসলমানদের কোনো টিআরপি পাওয়ার জায়গা নেই। কিন্তু এটা বলে আলটিমেটলি এই জ্যোতিবাবুদের হাতে, জ্যোতি বসু না, জ্যোতিবাবুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। অস্ত্রটা আপনি বলছেন ঠিক কাজ। অবশ্যই আমাদের আজকে শেষ করতে হবে, আমাদের সময় একেবারে শেষ। বাংলাদেশে কিন্তু বিজেপি নেই, তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে। অর্থাৎ একটা সাইজেবল মুসলিম পার্সেন্টেজের পরে সেখানে দাঁড়িয়ে দারুল হারাম থেকে দারুল ইসলাম প্রতিষ্ঠা করা তাদের মূল। আরো কিছু সংখ্যালঘু যদি ওখানে ঈশ্বর না করুক ক্ষতিগ্রস্ত হয়, তো ওখানে তো বিজেপি আরো যদি কিছু চিন্ময় প্রভু ধরা পড়ে, তা ওখানে কাকে মাইলেজ দিচ্ছে? ওখানে আমাকে শেষ করতেই হবে, আমাকে মাসুমদা শেষ করতে হবে, কিঞ্জলদা একেবারে সময় নেই। না না, আমাদের শেষ করতেই হবে। আমি আসছি একদিন এই নিয়ে আলোচনা করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে বলছেন এই বাজেটের মধ্যে দিশাহীন বাজেট, আবার অনেকে বলছেন এই বাজেটের মধ্যে কর্মসংস্থান থেকে এ রাজ্যের নিজের পায়ে দাঁড়ানোর বাজেট, আবার অনেকে বলছেন এই বাজেটে যা নেই তা পাওয়া যাবে ইস্তাহারে। এবং 2026 বিধানসভা নির্বাচনের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অনেকে মনে করছেন আজ থেকেই শুরু হয়ে গেল রণডঙ্কা, অর্থাৎ শাসক সাজতে শুরু করেছে। কিন্তু বিরোধীরা তারা কি করবে? সত্যি কি বিরোধীরা এগিয়ে আসবে? সময়ই বলে দেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের মতামত, পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গির জন্য, বক্তব্যের জন্য আমরা ঋদ্ধ হয়েছি। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।